দীর্ঘ দিনের ভিডিওর পর আমি আর তো আপনাদের সাথে কথা বলতে পারলাম না। আসলে খুব দুর্বল লাগছে, তাই আর আমি একটু করে কথা বলছি। একদিকে ডাক্তারের নিষেধ আছে, আপনি কথা বলবেন কম। আচ্ছা, যাই হোক, ওদিন তো এয়ারপোর্টে এটা মনে করেন আমার একটা স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক না, হার্ট অ্যাটাক হয়ে গেছে। আচ্ছা, তারপর ডাক্তার তো বলেই দিয়েছে যে হসপিটালে অ্যাডমিশন দেওয়ার জন্য। আমাদের একদম আপনার কী বলবো, বোর্ডিং কার্ড সব পেয়ে গেছি, লাগেজ অলরেডি এয়ার ইন্ডিয়া ইয়েতে চলে গেছে। এখন সব কিছু প্রসেসিং করে ফিরে আবার নিয়ে আসতে কতটা কষ্ট। আর ওদিকে তো আমার শরীরটাও খুব দিয়ে যাচ্ছে, খারাপই হচ্ছে। আমি মানে বসতে পারতেছি না, করতে পারতেছি না। আচ্ছা, এখানে ডাক্তার, এয়ারপোর্টের ডাক্তার, উনি যেটুকু ট্রিটমেন্ট করেছেন তাতে মনে হলো যে আমি আপাতত একটু সুস্থ হয়েছে। তবে উনি বুঝতে পেরেছেন যে আমার যে হার্ট অ্যাটাকটা হয়েছে, তাই উনি বলছেন যে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। আমার মনে হয় এয়ারপোর্টে মেডিকেল সম্ভবত আছে। আমার হাজব্যান্ড এবার বললেন, না আমার ভাগনা আসতেছে, ওকে বলছি আসার জন্য, ও নিয়ে যাবে, নিয়ে ভর্তি হবে। উনি বললেন ঠিক আছে, ওনাকে ফোন দেন, আমরা দিয়েছি। উনি নিজেও ফোন 2-3 বার দিয়েছেন, দিয়ে বলছেন। আর তারপর যথারীতি আমাকে এই সবগুলা প্রসেসিং, আবার আপনারা বুঝতে পারেন যে একবার মানে চেক ইন করে ঢুকে গেছি, সে জায়গার থেকে আবার চেক আউট করে আসতে কত না বেগ পেতে হয়েছে। আমি তো অসুস্থ, ট্রলিতে বসা, আর আমার হাজব্যান্ড, উনি তো বয়স্ক মানুষ, উনি কোথায় যাবেন, কোথায় করবেন। যাই হোক, সব কিছু অবশ্য এয়ারপোর্টে ইয়েরা করে আমাদেরকে ইয়েতে দিয়েছে। এখন হয়েছে কি, আমাদের তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এগুলা তো পাচ্ছি না, না পেলে তো আমরা আসতে পারতেছি না হসপিটালে। আর এদিকে ভাগনা বাড়ি থেকে বারবার ফোন করতেছে আর করতেছে যে তোমাদের কী হলো। আর ওরা বলতেছে যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আপনারা আসুক, তারপরে যাবেন। আচ্ছা, যাই হোক, ব্যাগ অ্যান্ড ব্যাগেজের জন্য তো অপেক্ষা করতে হবে। আর এদিকে ও এয়ার ইন্ডিয়া অফিসে ফোন করে বলতেছে যে ওনাদের তো আজকে যাওয়া হবে না, যেহেতু ব্যাগ অ্যান্ড ব্যাগেজটা আপনারা একটু তাড়াতাড়ি। এটা তো বুঝতে পারতেছেন যে একবার অলরেডি চলে গেছে, কতটা ব্যাগের ভিতরে ওরা তো বের করে পরে দিতে হবে, অনেক ঝামেলা। সেই সব ঝামেলা টামেলা কাটিয়ে আমার পাসপোর্টও রেখে দিয়েছে, ওনার পাসপোর্টও রেখে দিয়েছে। এইগুলা ওনারটা পরে দিয়েছে, কিন্তু আমারটা আর দিয়ে নাই, আমারটা রেখে দিয়েছে। কারণ আমারটার সাথে ব্যাগের ছিল, টোকেনটা ছিল, সেই জন্য ওরা রেখে দিয়েছে। যাই হোক, আসলাম, এসে আমি হুইল চেয়ার যেখানে, এখানে বসে রয়েছি। ধরেন সকাল, আমার এই ঘটনাটা ঘটেছে সকাল 10টা, আর হুইল চেয়ারে বসা আমি দুপুর 3টা পর্যন্ত। তারপরেও আমার ব্যাগ
ইয়ে বের হচ্ছে না। তারপরে উনি 2-3 বার গিয়ে তাদেরকে তাগদা দিয়ে দিয়ে তারপরে ব্যাগ নিয়ে বের হয়ে আসলেন। এরপরে আমার ভাগনা গিয়েছিল এয়ারপোর্টে, বললাম তো আপনাদেরকে। ও রীতিমতো ওখান থেকে বের হয়ে আমাকে দিল্লি কৈলাস নাকি একটা হসপিটাল, প্রথম ওই হসপিটালের প্রথম আমাকে চেক করেছে, নিয়েছে। নেওয়ার পরে ওরা প্রাথমিক যে ওরা ইকোইসিজি সব কিছুই করেছে, করে বলেছে যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, এখন ওনাকে করতে হবে। ওর আবার এই হসপিটাল সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা নেই, এবং ডাক্তার ভালো কি মন্দ এসব কিছু জানেও না। তাই ও আর ওর মিসেস দুজনে বলছে না, আমরা মেট্রোতে চলে যাব। মেট্রোটা আসলে নয়ডা মেট্রো যেটা, ওটা হাইটের জন্য প্রসিদ্ধ, এবং আমাকে এবং আমার হাজব্যান্ডকে যে ডাক্তার দেখেছেন উনি ছিলেন পদ্মভূষণ খ্যাত ডাক্তার। যখন আমরা যেহেতু প্রেসক্রিপশন আগের আছে, তাই আমরা ওইখানেই চলে যাই। ওরা আবার ছাড়তে চাচ্ছে না, ওখানের মধ্যে আবার একটু ওর ওয়াইফের সাথে একটু তাদের একটু হয়ে গেছে, কথা কাটাকাটি। তারপরে ও আমাকে নিয়ে, আর ওর ওয়াইফ আর আমার হাজব্যান্ড দুজন একটু থেকে, ও বলছে, আমার ভাগনা বলছে চলো তো আগে তোমাকে নিয়ে যাই। তখন তারা অবশ্য ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে, যেহেতু আমার ফাইল ওল্ডে দিয়ে আগে ডাক্তার দেখানোর ফাইলটা আমি বের করে নিয়েছি, তাই ওরা ছেড়ে দিয়েছে পরে আমরা তো চলে আসলাম মেট্রোতে আসার পর ওরা মানে এরপরে যে আমার কি হয়েছে তার আমি বলতে পারি না। ওইটুকু বলতে পারি ইমার্জেন্সিতে নিয়ে গেছে, আর ইমার্জেন্সির পরে অক্সিজেন লাগিয়েছে। এরপরে যে আমি ওরা প্রথমত এনজিওগ্রাম করেছে, করে দেখেছে যে আমার অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর একটা ব্লক। এখন তারা চিন্তা করতেছে যেটা হার্ট অ্যাটাক হয়েছে ওটা রিসেন্টলি হয়েছে, তাই তারা চিন্তা করলো যে হার্ট অ্যাটাকের মধ্যে যদি দুটো ব্লক একই সাথে করি তাহলে তো রুগীর অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ওরা, আমার হাজব্যান্ড, আমার ভাগনা বউকে বললো যে এক কাজ করি, আজকে যেটা হার্ট অ্যাটাক হয়েছে ওটাটা আগে এনজিওপ্লাস্টি করে নিই, তারপরে 15 দিন পরে ওইটা দেখব ওটা আগে ছিল না রিসেন্টলি হয়েছে, ওইটা বুঝে তারপরে আমরা করব। যাই হোক, ওই এনজিওপ্লাস্টি যখন করে তখন অবশ্য আমার সেন্সটা ছিল, আমি তখন বুঝতে পারতেছি একটা কিচ্ছু হচ্ছে, যে কোনো একটা কিচ্ছু হচ্ছে, এবং ডাক্তাররা কথাও বলতেছেন, তাও আমি শুনতেছি যে ওনার তো CML একসাথে দুটো করাটা খুব টাফের ব্যাপার, এইসব নিয়ে ওরা কথা বলতেছে। এগুলো আমি আসলে বুঝতে পারতেছি, কিন্তু পরবর্তীতে মানে আমার কথা বলার শক্তি নাই, আমি যে কথা বলবো সেটুকু নাই আমার। আচ্ছা যাই হোক, পরবর্তীতে এটা ধরেন আমার মনে হয়েছে 20 মিনিটের কাজটা আমার হয়েছে। এনজিওগ্রামও ওইগুলা হয়তো
সময় নিয়েছে, কিন্তু এনজিওপ্লাস্টি যেটা করেছে ওটা 20 মিনিটের বেশি একদমই না। ওটা আমি বুঝতে পারছি যে একটা রিং কি ঢুকাচ্ছে কি এরকম আমি মানে অনুভব করতে পারতেছি আর কি। কথা বলতে পারতেছি না, কিন্তু অনুভবটা আমি করতে পারতেছি। আর ওই সময় মাথার মধ্যে আমার কোনো দুনিয়ার কোনো চিন্তাই ছিল না, একমাত্র আমি ঠাকুরকে ডাকছিলাম যে আমি আর চলে যেতাম, আর এখন আমি কী অবস্থাতে আছি, কি এরপরে কি আমি আদৌ বেঁচে উঠব, সেটাই আমার ভিতরে প্রশ্ন ছিল। আচ্ছা যাই হোক, পরবর্তীতে তো এটা করার পর ডাক্তার আমাকে বেডে দিলেন। বেডে দেওয়ার পর আধা ঘন্টা পর ডাক্তার আবার যিনি এনজিওপ্লাস্টি করেছেন উনি গেছেন। আচ্ছা, গেছেন পরে আমি কিন্তু ওই সময় শুনেছি ওই এনজিওপ্লাস্টি করার সময় ওনারা যে বলছেন যে 95% ব্লকটা ওইটা বাস্ট হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর 100% রয়ে গেছে, আর 45 একটা আছে, এটা না, এটা তো না, এরকম কথা। তারপরে যখন বেড়ে দেওয়ার পর আমার তো এই কথাগুলো কানের মধ্যে আসতেছে। ওই সময় আমি যে ডাক্তার উনি গেছিলেন আমাকে এই সম্ভবত এনজিওপ্লাস্টি করার জায়গাটার মধ্যে একটু তার ছিল, ওইটা উনি করে তারপরে এই জায়গাটাকে ভালোভাবে ব্যান্ডেজ করে দিবেন। আমি তখন ওনাকে জিজ্ঞেস করতেছি, স্যার ব্লক কি পেয়েছেন? তখন ডাক্তার বলতেছেন, আপনি আর চিন্তা করবেন না, আপনার ব্লক পেয়েছি, আমরা ঠিক করে দিয়েছি, এখন আপনি নিশ্চিন্তে ঘুমান। পরবর্তীতে আমরা কি করা হয় না হয় দেখব। তার পরবর্তীতে এই দিন আমি সিসিওতে ছিলাম। ও আচ্ছা, ওই সময় ওনারা বলছেন যদি আমার যে ব্লকটা রয়েছে ওটা যদি 2-3 দিনের মধ্যে অসুবিধা করে বিশেষ, তাহলে উনি তাৎক্ষণিকভাবে ওনারা আবার অপারেশন করতে নিয়ে যেতে পারে। সেদিকে আমার ভাগনা, ছেলে, এরা কন্টিনিউ আলাপ করতেছে। ছেলে যেহেতু বউ 2 বাচ্চা নিয়ে থাকে বাইরে, সে আসতে পারতেছে না, বাচ্চাদেরকে একা কীভাবে চলে আসবে। আর এদিকে ভাগনা অবশ্য বলতেছে তোর তো এখন আসার কোনো দরকার নেই, আমি আছি, আমি যতটুকু পারি চেষ্টা করব, আর যখন দেখবো পারবো না তখন তোকে বলবো চলে আসার জন্য। এখন পর্যন্ত তো আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভগবান ও স্বয়ং আমার ভগবান হয়ে দাঁড়িয়েছিল, এটা সত্যি। আমার ভাগনা স্বয়ং ভগবান হয়ে দাঁড়িয়েছিল। এরকম আরও তো অনেক মানুষের এরকম বিপদ হয়, কিন্তু কে এরকম যাবে? আর ওদিন ওর অফিসটাও ছিল না। ভাগ্যটা আমার সব দিক দিয়ে ভালো, ওই দিন ওর অফিসটা ছিল না। অফিস ছিল তাদের আবার করোনার সময় থেকে প্রচলন হয়েছে যে সপ্তাহে 3 দিন বাসায় বসে করবে আর 2 দিন অফিসে গিয়ে। তো ওই দিনও বাসায় বসে অফিস করতেছিল, যার দরুন ফোন করা মাত্রই ও দৌড়ে যেতে পারছে। আর অফিসে যদি থাকতো তাহলে তো ছুটি ছাটার ব্যাপার ছিল, ওইগুলা করে যেতে তো অনেক সময় লাগতো। আচ্ছা যাই হোক, এখন বাকি রয়েছে। আর এদিকে তো আমার বাংলাদেশের মোটামুটি সবাই জানে আমরা যাচ্ছি। আর বললাম তো ওই আগের দিন রাত্রে আমার বোনের জামাই
মারা গেল। যাই হোক, সব কিছু মিলেমিশে এখন আমি এই ভাগনার বাসায় আছি, দিল্লি নয়ডায়। আর বিপদ কাকে বলে বাবা, এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা, হিন্দি কথা বলতে যাই না। তারপরে সিসিউর থেকে নিয়ে আসলো ওয়ার্ডে, ওই সময় দেখলাম আমি হার্টের পেশেন্ট কাকে বলে, বাপরে বাপ। বিকাল 4টার থেকে তাদের অপারেশন আরম্ভ হয় আর রাত 10টা পর্যন্ত। আর পরের দিন সকাল হতে না হতেই বেড খালি করার জন্য থাকতে হয়। পরের দিন আমাকে বেডে দিয়ে দিল। বেডে দেওয়ার পর আরও অভিজ্ঞতা, দুদিকে 2 বয়স্ক মহিলা আর আমি, আর আমার পাশে অবশ্য আমার থেকে একটু কম বয়সের হবে উনার আবার হাজব্যান্ডও হসপিটাল ভর্তি, উনিও ভর্তি। আচ্ছা যাই হোক, এদিকে তো ওনারা তো হিন্দি ভাষায় কথা বলতেছেন, আর আমি তো বেকুবের মতো চেয়ে কথা বলতে পারি না, কিন্তু বুঝতে পারি। এটা ঠিক আছে, বুঝতে পারতেছি সবই, কথাটা বুঝিয়ে আমার দ্বারা বলা সম্ভব হবে না। আচ্ছা তাই আমার পাশের মহিলার সাথে টুকটাক হিন্দি ইংলিশ মিক্স করে আমি কথা বলে চলে আসলাম এখানে। আরও 2 দিন থেকে, ওয়ার্ডে 2 দিন থেকে তারপর ডিসচার্জ দিয়ে দিল, চলে আসলাম বাসায়। এখন আগামী আবার শনিবারে আমি ডাক্তার দেখাবো। তারপর ডাক্তার কি বলেন না বলেন, ওই আর একটা যেটা রয়েছে ওইটা অপারেশন এখন করবেন কি পরে করবেন, এটা একমাত্র ওনার উপর নির্ভর করে। উনি সব কিছু পরীক্ষা করে বলবেন। আর এদিকে তো দিল্লির যে ভয়াবহ অবস্থা, আমার তো একদিন যাচ্ছে না, মনে হচ্ছে একটা বছর যাচ্ছে। এত গরম, আমার এত বড় হয়েছি জীবনের আমি এরকম গরম পাইনি। চেন্নাইয়ের গরম পেয়েছি, কলকাতার গরমও পেয়েছি, কিন্তু দিল্লির গরমের মতো আমি কোথাও পাইনি। কালকে তো একদম 52 না 54। বাপরে বাপ, ঘরের ভিতরে থাকলে কি হবে, সারা রোদটা এসে ওয়ালে পড়ে, ওয়ালে রোদে সারা ঘর একদম হয়ে যায়। আমি পর্দা একটা দিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি এইভাবে। তা আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন আগামী ইয়েটার জন্য। জানি না আমার কপালটা কি, তবুও ঠাকুরের কাছে, সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার জন্য একটু ঠাকুরের কাছে ডাকবেন, আমি যেন সুস্থ হয়ে আমার মেয়ের কাছে চলে যেতে পারি। ওইটাই আমার আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর 12 তারিখ আমি শনিবার পর হয়তো আমি আর দেবো, শনিবারে তাও দেখানোর পর কি বলেন না বলেন ওইটার উপর ভিত্তি করে আমি ব্লগ দেবো। যদি অপারেশন করতে হয় তো করেই শনিবারেই ভর্তি করে নেবেন, আর যদি না করেন তাহলে কবে নাগাদ করবেন, কি হবে, সব কিছু আমি ডিটেলসে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আমার আবার পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছি, পরবর্তীতে আবার কি হবে সেটাও একটা দেখার বিষয়। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আপনারা আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন।